বলেছিল আমি এখানে অনার্স পড়ার সময় আমরা বেশি ওই রকম ভালো শিক্ষক নাই, সুতরাং ছাত্ররা আমার ক্লাসমেটরা অনেক কিছুই বুঝতে পারতো না। তারা ক্লাস ছেচলের সাথে সাথে সবাই বলতো অরুণ বুঝেছিস? আমি কিছু করতে বুঝেছি, আর সব বুঝিনি। তো আমাদের তাহলে বুঝিয়ে দাও। আমি বললাম যে যখন ক্লাস থাকবে না আমরা লাইব্রেরি যাব, তো আমি বই, তোমরা বই বাই করবে, আমি পড়বো। আরে করতে গিয়ে দেখি বড় বড় বিজ্ঞানী ছিলেন ওখানে, রাজশাহী গভর্নমেন্ট কলেজ আছে, আনডিভাইডেড বেঙ্গলি, সবাই নোট রেখেছে বইয়ের পাশে পাশে। আরে ওইটা পড়ে ইংরেজিতে আমি বুঝে গেলাম, এবং আমি এবার ওদের বুঝাতাম, তারা সবাই ভালো হলো। আর একটা জিনিস বললাম যে জ্ঞান দান করলে সেটা কমতি হয় না, বরং বাড়ে। সুতরাং আমি, আমাদের টিচার 7 জনের মধ্যে 2 জন মাঝে মাঝে হয়েছেন। আমাদের 50% কোর্সও পড়ানো হয়নি, কিন্তু সেই বছরে আমাদের তখন রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে আমরা সবচেয়ে ভালো রেজাল্ট হলো, এবং প্রিন্সিপাল সাহেব আমাকে দেখতে চাইলেন। তখন হেড অফ দি ডিপার্টমেন্ট আমার সঙ্গে করে নিয়ে গেলেন, এবং উনি আমার সামনে হেড অফ দি ডিপার্টমেন্টকে বললেন, উনি আবার ইংলিশের আর ফিলসফির লোক, তিনি বললেন, পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু নাম্বার অফ টিচার্স। তখন উনি বললেন যে এদের এর কৃতিত্ব স্যার, এর ছাত্রদের সবাইকে দেখিয়ে দিয়েছে। তখন উনি শামসুজ্জামান সাহেব, সিলেটি ভদ্রলোক, এখানে উনি ইয়ে হয়েছিলেন, চেয়ারম্যান হয়েছিলেন পরে। তো যাই হোক, তিনি আমাকে একটা ফর্ম দিয়ে বললেন এটা ফিল আপ করে দাও। আমি বললাম যে স্যার আমি তো এমএসসি পরীক্ষাই দিইনি। ঠিক আছে আমি জানি, ওটা ফাঁকা থাক, আর তুমি এটা ইয়ে করে দাও, তবে তুমি পরীক্ষার রেজাল্ট যেদিন বেরোবে তারপরে তিনি কিন্তু তোমার ক্লাস নিতে হবে। এবং উনি শেষ পর্যন্ত দেখা গেল আমার যেহেতু থিসিস ছিল, থিওরিটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তারপরে উনি আমাকে ক্লাসে যেতে দিতেন আনঅফিসিয়ালি, যে তুমি ক্লাসে যাও এবং ক্লাস নাও। তো আমি যেতাম। তারপরে সত্যি যেদিন থিসিসের রেজাল্ট বেরোলো, তারপরে তিনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছে, দাও এমএসসি ক্লাসে পড়াতে দাও। এমএসসি পাস করে আমাকে এমএসসি পড়াতে দিয়েছিলেন। 2টো থিওরিটিক্যাল, আবার 6টা থিওরিটিক্যাল লেকচার, 6টাই আমাকে ওই এমএসসি ক্লাসে। তারপরে যারা 1 বছরের জুনিয়র অথবা যারা আমার ফেল করেছে, ড্রপ করেছে, এবং অনেকে সিনিয়র, সব তো আমার ছাত্র, বুঝতে। এবং তখনকার দিনে একটা ইয়ে ছিল, ছাত্ররা কিন্তু প্রশ্ন করত। এখন তো প্রশ্নও করতে পারে সেই ক্ষমতাও নাই। তো আমি না পারলে আমি ভাবতাম যে আমি ইনস্ট্রাক্টর, এবং আমি আমাদের জ্ঞান আদান প্রদান করব। সুতরাং ওরা প্রশ্ন করে, আমি উত্তর দিই, আর যেটা পারিনি সেটা বলতে নেক্সট ডে আমি আলোচনা করব। এর ফলে আমার ছাত্ররাও যেরকম ভালো হয়েছে, আমিও আমার উন্নতি হয়েছে। কিন্তু এখনকার দিনে সেসব নাই, ইন্টারাকশন হতে হবে, গিভ এন্ড টেক, এটা। তারপরে এখনকার দিনে একটা ভালো জিনিস দেখি, যে ছাত্র বসে বারান্দায় বসে ওরা পড়াশোনা করে, তোমরা বোধহয় দেখেছ। কিন্তু ও পড়াশোনা আসল পড়াশোনা নয়, ওরা নোট চালাচালি করে, এবং একজন হয়তো মুখস্থ বলে, আর একজন খালি সরে আর নোটটা নিয়ে মুখস্থ করে। ও পড়াশোনা করে লাভ নেই, পড়াশোনা হতে হবে ভিতরে। যেটা আমি তখন এখানে রাজশাহী কলেজে অনার্স পড়তে আসলাম, সেই ঘটনাই হলো যে আমার একটা ভালো ইয়ে ছিল, আমাদের এডওয়ার্ড কলেজ পাবনাতে একটা ব্যাচ ছিলেন টিচার, যারা ব্রিটিশ পিরিয়ডের, হ্যাঁ 57 তো রিটায়ার করে। গভর্নমেন্ট কলেজে কিন্তু ওই শিক্ষকরা ছিলেন না আমার পড়ার সময়। কিন্তু আমি যেহেতু প্রাইভেট কলেজে পড়েছি, এডওয়ার্ড কলেজ তখন প্রাইভেট, তখনও ওই 60 বছর পর্যন্ত। সুতরাং 57 থেকে
60 পর্যন্ত কয়েক টিচারকে পেয়েছি, অসাধারণ। তারা টিউশনি করতেন না, বাড়িতে গেলে চা বুড়ি খাওয়াতেন আর বিনে পয়সায় পড়াতেন, এবং অসাধারণ ডেলিভারি, নাটক করে করে পড়াতেন। তো আমি শিখেছিলাম। তো আবার এক শিক্ষক, আরো ভালো শিক্ষক, মাখনলাল চক্রবর্তী, তিনি আমাদের প্রথম ক্লাসে বললেন, যা তোমরা শুনবা সেটা দিনের শেষে নিবৃত জায়গায় বসে, ইংরেজিতে বলেছিলেন, আমি বাংলায় বলি, নিবৃত জায়গায় বসে try to think over what you have learned. If you can remember or visualize, you have learned. And if you cannot, you read it again and think over again. এবং কোনো কিছু ফেলে রাখবে না, বি আপ টু ডেট। এইটা আমাকে অন্যরকম ভাবে তৈরি করলো। আমি প্রতিদিনই ওই আমাদের ইসামতি নদীর ধারে বসে বসে চিন্তা করলাম, আজকে ফিজিক্সে কি পড়লাম, আজকে কেমিস্ট্রিতে কি পড়লাম, আজকে বায়োলজিতে কি পড়লাম, আজকে ইংলিশে কি পড়লাম, আজকে অঙ্কে কি পড়লাম, ইত্যাদি ইত্যাদি। এবং করে তারপরে আমি রাজশাহী কলেজ রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে রাজশাহী ইউনিভার্সিটির হেড অফ ডিপার্টমেন্ট গিয়েছেন। গিয়ে উনি একটা এক্সপেরিমেন্ট কেউ করছে না, আর দুটো স্পেক্ট্রোমিটার, লাইটের এক্সপেরিমেন্ট। তো উনি বললেন যে এই এক্সপেরিমেন্ট কেউ করছে না। তো বলছে করতেও, কিন্তু আমাদের দুটোই মাইক্রোস্কোপ, আর তো নাই, তো কি করে হবে? তখন বারবার খালি উনি আওড়াচ্ছেন, না ওই এক্সপেরিমেন্টটা না হলে কেমন করে হবে? তা আমাদের বিলাত থেকে একটা যন্ত্র এসছে নূতন ধরনের, সেইটা আলমারির মধ্যে আছে। আমাকে একজন এসে বলতেন, এক টিচার, তোমাকে ওটা খুলে দিলে আমরা যদি সেট আপ করে দিই, তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে? তো বলে ঠিক আছে স্যার। তারপরে আমাকে ওই এক্সপেরিমেন্ট দিয়েছে, আমি যন্ত্রটা সেট আপ করলাম, তারপরে এক্সপেরিমেন্ট করলাম। তারপরে আহমদ হোসেন সাহেব, এটা আহমদ হোসেন ল্যাব, তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন, এবং হয়ে তারপরে আমাকে চেয়ারে বসিয়ে আমাকে বললেন, তুমি রাজশাহী ইউনিভার্সিটি পড়ো, তুমি কিন্তু কোথাও যেও না। কিন্তু আমি একবার ঢাকায় গিয়েছি, ওইটা জেনে এসে কি মন খারাপ। কিন্তু কি হলো, আমার এত বড় অসুখ হলো, আমার মা তখন ঢাকায় যাওয়া কঠিন, তখন বললেন না ও এখানেই পড়বে। তারপরে আবার বাবাকে পাঠিয়েছেন আহমদ হোসেন স্যারের কাছে। আহমদ হোসেন স্যার সমস্ত ভর্তি টর্তি করিয়ে, সব পয়সা টয়সা তৈরি করে দিয়ে, আপনি চিন্তা করেন না, লুক আফটার হিম। তারপরে আমাকে চাকরি দিয়েছেন ওইভাবে, বুঝছেন। তারপরে কিন্তু পাকিস্তানে আমি ওই ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার জন্য অটোমেটিক পুরস্কার পেয়েছিলাম, স্কলারশিপ পেয়েছিলাম, কিন্তু 65-এর ওয়ারের জন্য আমাকে মোরায়ন খান পারমিশন দেয়, আমার পাসপোর্ট ফেলে দিয়েছেন। তারপরে পাকিস্তান আমলে প্রতি বছর স্কলারশিপ পেয়েছি, কিন্তু পাসপোর্ট নেই। তারপরে বাংলাদেশ স্বাধীন হলে আমি গেলাম। যে ভালো এডুকেশন এবং কোয়ালিটি রিসার্চ, যে রিসার্চ সত্যেন্দ্রনাথ বোস করে, যেমন ওই রকম কাজ কয়েকটা, যেমন জ্ঞান ঘোষ ছিল, তিনিও বহু কাজ করেছিলেন। তারপরে আরও ওদের হিস্টোরিয়ান ছিলেন, ওনার নাম কি ভুলে যাচ্ছি, ওনাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রাচ্যের অক্সফোর্ড সম্মান পেয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই জন্যে বিশ্বকে দিতে হবে, খালি একতরফা নিলে তো লাভ নাই, প্রত্যেকটা সম্মান হয় না। এবং আমি আবার চেতনা হলো কখন, যে যখন আমি এরশাদের সময় দেশে ফিরলাম, এরশাদ তখন কভারে, তখন যে এক দোকানে থেকে সমালোচনা করতে, তার হ্যাঁ ইন্দিরা গান্ধী গেল, তাকে রেড কার্পেট দিল, আর সে শত্রু আমেরিকার, কিন্তু এই যে আমাদের 1 নম্বর দালাল, সে গেল, তার
সে ইলেকশন ডেট দেয় ওখানে গিয়ে। তখন আমি বললাম যে দেখেন কারণটা কি জানেন, আমি এখানে ইয়ে করি একটু ইন্টারাপ্ট করছি, দেশের সম্মান কি হেড অফ দি হেড অফ দি স্টেট না হেড অফ দি গভর্নমেন্টের উপর নির্ভর করে, সমস্ত জাতির উপরে, এবং জাতি কি দিতে পারে তার উপর নির্ভর করে। এখন প্রথমেই বললাম এই যে ইসরায়েলকে আমেরিকা খাতির করে না, আমেরিকা ভয় করে, তার কারণ হলো ইসরায়েল কন্ট্রোল করছে আমেরিকা রিসার্চে, এডুকেশনে, ব্যবসায়, সবটাতে। তারপরেই আছে চাইনিজরা, এবং চায়নার সাথে সম্পর্ককে খারাপ থাকলেও নিক্সন এটা বুঝতে পারলেন যে চায়নাকে হাত না করলে তাদের ইয়ে করা যাবে না, তাদের লোকটাকে ব্যবহার করা যাবে না ভালো। তখন তিনি চলে আসলেন। নেক্সট ইন লাইন ইন্ডিয়া, ইন্ডিয়ার বহু বিজ্ঞানী ওখানে বড় বড় পজিশনে, এবং তারা তাদের জন্যে ওই গভর্নমেন্টের সম্মান। সেই জন্য ইন্দিরা গান্ধী যদিও অ্যান্টি আমেরিকান ইন পলিসি, কিন্তু আমেরিকা যেহেতু তিনি ইন্ডিয়ান, এবং ইন্ডিয়ার লোকরা খুব বড় বড় পজিশনে বড় বড় তারা আবিষ্কার করতে পারে, তাদের এডুকেশন খুব ভালো, সুতরাং এই সম্মানটা তারা ইন্দিরা গান্ধী দিয়েছিল। আমি এইটা বুঝলাম। তা আমরা কি করি? আমরা তো খালি ভিক্ষা করি। এইটা বলার পরে ভদ্রলোক আমার দিকে তাকিয়ে থাকলেন, এবং আমাকে কি সম্মান দিল দেশ সেটা বড় কথা নয়, কিন্তু আমি চাই যে দেশে ওই কোয়ালিটি রিসার্চ করতে হবে, এবং দিন রাত আমি ওই কর্মই করি। এবং প্রথমে আমেরিকান বিজ্ঞানীরা আমার যে মানে দুটো নিউক্লিয়াসের মধ্যে কি পোটেনশিয়াল বা ইন্টারাকশন, সেইটার কোয়ালিটি, সেটার ক্যারেক্টার কি, তো অন্যরা অন্যরকম ধারণা ছিল। আমরা ওটা অবশ্য আমেরিকায় আমার এক টিচার এটুকু ইয়েতে বাড়ি, তিনি হলেন ফজলে বাড়ি মালিক, চুয়াডাঙ্গায় বাড়ি। তার মা ছিলেন ফিরোজা বাড়ি, নাম শুনেছ ফিরোজা বাড়ি? তার মা খুব বড় ফ্যামিলির, এবং ওনার বাবা উনি রেলওয়েতে ব্রিটিশ পিরিয়ডে চাকরি করতেন, এবং প্রথম বাঙালি মুসলমান ICS। তো ওনার সাথে ওর পরিচয় ছিল না, ফজলে বাড়ি মালিকের সাথে। একবার উনি বললেন যে তুমি কি একটু আমেরিকায় আসতে পারো? আসতে পারি। এবং তিনি কিন্তু বিরাট থিওরি, ভালো এডুকেশন হলে লোভ থাকবে না, ভালো রিলিজিয়ান থাকলে, ভালো রিলিজিয়াস এডুকেশন হলেও তাতে লোভ থাকবে না। কিন্তু আমাদের কোনো এডুকেশনই ভালো না, ও রিলিজিয়াসই হোক আর কনভেনশনালি হোক, খালি মুখস্থ করে আর বড় বড় কথা বলে। তার ফলে লোভ অত্যন্ত বেশি, এবং সমস্ত আমাদের অনিষ্টের মূল কারণ হলো এই লোভ। এটা আমি সবসময় বিশ্বাস করি, এবং আমি সেই জন্যেই সবসময় উপরওয়ালার কাছেও প্রার্থনা করি আমার যেন লোভ না থাকে, আমাকে কাজ করার ক্ষমতা দাও, শক্তি দাও, এবং আমি সেইভাবে কাজ করে যাচ্ছি। এবং উপরওয়ালার অসীম করুণা যে এখন আমাদের অ্যাকসেপ্টেন্সের দিকে যাচ্ছে আমেরিকায়। এবার জেনে শুনে, আর আগে হয়ে গেছে, আগেও অনেকগুলো হয়েছে, সেগুলো ওরা বুঝতে পারেনি যে আমরা ওদের যা বলছে তার উল্টো বলছি। আমি ভালো কাজ হয়েছে, নিয়ে নিয়েছে। এখন তারা বিজ্ঞানীরা দেখছে আরে আমাদের তো এই লোকটা আমাদের তো বিপদে ফেলবে, এর কাজকে বাধা দাও। সেই অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থার থেকে আমরা উত্তীর্ণ হয়েছি, এবং আমাদের দু এক দিনের মধ্যেই প্রথমটা আমেরিকায় অ্যাকসেপ্টেড হবে, আর একটা অ্যাকসেপ্টেড হবে। সেটা কিন্তু সত্যি আমেরিকা সেটা রিজেক্ট করেছে, তখন আমরা বিলাতে গিয়েছি। এখন প্রশ্ন হলো লেখাপড়া সস্তা ভালো না কঠিন ভালো? আবার যেটা সারা জীবনের আবার
একটা ধারণা, পড়াশোনা যত কঠিন হবে তখন মানুষজন ওর ভিতরে ঢুকতে চেষ্টা করবে, এবং তখন আর কোন দিকে লোভ লোভ হওয়ার সময় নাই। লোভ আসবে কেমন করে? ওই পলিটিক্স করে কি করে টাকা মারবো ওগুলো মাথার মধ্যে আসবে না, তাকে ওইটাই বুঝতে হবে। আমার ভাগ্নে ভাগ্নে তখন পড়তো, আর আমার বোন মাঝে মাঝে হয়তো টেলিফোন, ও আমার ভগ্নিপতি মারা গেছে সেই সময়। তখন আমার বোন বলছে, দাদা আমি খুব চিন্তায় আছি, আমার ছেলেটা কোনো উত্তর দিচ্ছে না। উত্তর দিচ্ছে না মানে অন্যদিন দেয়, আজকে উত্তর দেয়নি। তখন রাজপথের ডেটটা, তখন কয়েকটা যেখানেই যায় আমি বলি তো হয়তো খেতে গেছে, তাও তো টেলিফোন নিয়ে উত্তর দিতে পারি। কিন্তু আমিও তখন চিন্তায় পড়ে গেলাম। তখন আমি বললাম, তুই যখন ওর খবর পাবি আমাকে জানাস। জানা গেল ও ভুল করে টেলিফোনটা রেখে গেছে, ও খেতেই গিয়েছে। রাত এই 1টা-2টো পর্যন্ত ওদের রেগুলার পড়াশোনা করতে হয়, তারপরে আবার ঘুমোতে যায়, আবার সকালবেলা উঠতে হয়। তারই কখন তাদের ভাঁওতাবাজি শিখবে আর কখন তারা ওই লোভী হবে এর শোনো সময় নেই। তা আমাদের এখানে সস্তা পড়াশোনা, অতএব কয়েকটা কোশ্চেন মুখস্থ করে পরীক্ষা দিল, ভালো রেজাল্ট হলো, আবার বিদেশ আবার চাকরিও পেলে ঘুরতে দিয়ে যাই হোক। এখন তাহলে ভালো সমাজ হবে কী করে? সবাই চায় কী করে পয়সা আরো, কারণ পয়সারই সম্মান এখানে, বুঝতে পারছি। এইটা হলো আমার প্রথম জ্ঞান। তারপরে আমি তোমরা বোধহয় জানো